ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির ৩ মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের উপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। তাকে গ্রেফতারের সুযোগ নেই ইন্টারপোলের, দাবি বিএনপিপন্থীদের। গ্রীষ্মের শুরুতেই ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল নগরবাসী। কর্তৃপক্ষের দাবি, উৎপাদনে ঘাটতি নেই, কারিগরি ত্রুটির কারণে কিছু এলাকায় বন্ধ রয়েছে সরবরাহ। দেশে ২৫০ কোটি টাকার বেশি সম্পদের মালিক অন্তত ৭৮ জন। এনবিআর এর কাছে তথ্য আছে মাত্র ২ জনের। কর ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এবং আজ প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান। জয়ের দৃঢ় প্রত্যয় সাকিবের কণ্ঠে। টাইগারদের ফেভারিট মানছেন পাক কোচ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি ৩ মাসের নাশকতা আর মানুষ হত্যার জবাব আগামী সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ দেবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর সমাধিসৌধ খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ, তার অগ্রগতি এখন হুমকির মুখে। বিএনপি জামাত রাজনীতির নামে ৩ মাস ধরে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছিল বলেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বেগম খালেদা জিয়া সেই কোর্টে গেলেন, আত্মসমর্পণ করলেন। তিনি তার কার্যালয় থেকে নিজের বাসভবনে গেলেন। তিনি জাসাসের সেই সভা করতে তার সেই অফিসে গিয়ে তিনি জনগণের কাছে ভোট চাইলেন। কিন্তু যারা হারিয়ে গেছে, যাদেরকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে, যারা সাধারণ দিনমজুর, দিন আনে দিন খায়, নিষ্পাপ শিশু মায়ের কোলে যারা জীবন দিয়েছে, তাদের কি হবে? আসন্ন সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির নাশকতার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে নিয়ম আছে যে সরকারের কোনো সুবিধাভোগী কেউ এই নির্বাচনে মাঠে কাজ করতে পারবে না। খালেদা জিয়া নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং শুনেছি যে আজকে তিনি তার সেই গুলকান কার্যালয় থেকে প্রেস কনফারেন্স করে ভোট চাইবেন। এটা নির্বাচনের পরিপন্থী, আচরণ বিধির পরিপন্থী। এটা তিনি পারেন না, কারণ তার সাথেও সরকারের পুলিশ ছিল সেদিন পর্যন্ত। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, আর এর জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মাহমুদ হোসেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় হারিয়ে যাচ্ছে মেহেরপুরের মুজিবনগরের ঐতিহ্য। বেশ কিছু ভাস্কর্য নষ্ট হয়ে গেলেও সেগুলোর সংস্কার হয়নি। গত ১৭ বছরেও শেষ হয়নি মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ কাজ। এমন অবস্থায় শিগগিরই সংস্কার ও স্মৃতি কমপ্লেক্সের কাজ শেষ করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। জেলা প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। পরে ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে অনুষ্ঠিত হয় অস্থায়ী সরকারের শপথ গ্রহণ। পরে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর।
স্মৃতিকে ধরে রাখতে 1998 সালে শুরু হয় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ কাজ। এখানে গড়ে উঠেছে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের বিভিন্ন মোরাল, বাগান সহ নানা স্থাপনা। তবে এরই মধ্যে ভেঙে গেছে বেশ কিছু ভাস্কর্য। পাশাপাশি এখনো শেষ হয়নি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ কাজও। মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হাতছানি দেয় মুজিবনগর। প্রতিদিন শতাধিক দর্শনার্থী আসেন ঐতিহাসিক এই স্থানটি দেখতে। এখানকার বিভিন্ন স্থাপনা নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এখানকার মানচিত্র এবং যে মূর্তিগুলো তৈরি হয়ে আসছে সেটা এখন আগেকার থেকে এখন অনেক খারাপ অবস্থায় আছে। যেখানে নদী থাকার কথা ছিল সেখানে নদীর কোনো আছে কিন্তু কোনো পানি নাই, ঘাট জমে গেছে। এগুলো সংস্করণের বড়ই অভাব। অবস্থা খুব একটা ভালো না আসলে। এগুলা ঐতিহ্যবাহী জিনিস, এগুলা খুব যত্ন সহকারে রাখা উচিত। এদিকে গণপূর্ত বিভাগ জানায় মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের অসমাপ্ত কাজের নির্মাণ শিগগিরই শুরু হবে। আর জেলা প্রশাসক জানান বিভিন্ন স্থাপনার সংস্কার কাজ চলতি বছরেই শেষ হবে। পুনর্রূপে চালু করার জন্য একটি কর্মসূচি ইতিমধ্যে প্রশাসকের অনুমোদন পাওয়া গেছে। তো কর্মসূচির মূল্যমান হলো 6,18,95,000 টাকা। ভাস্কর্যগুলো বর্তমানে বিপন্ন অবস্থায় আছে, তবে এই ব্যাপারে একটি পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে একজন স্পিডি নিয়োগ করা হয়েছে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলে আরো আকর্ষণীয় হবে ঐতিহাসিক স্থান। জেলা প্রশাসনের আশা এতে বাড়বে পর্যটকদের ভিড়। সময় সংবাদ, মেহেরপুর। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের উপর। বাংলাদেশ সরকার যদি অনুরোধ করে এবং আদালতের শুনানির ভিত্তিতে যদি ব্রিটিশ সরকার সন্তুষ্ট হয়, তবেই তারেক জিয়াকে দেশে ফেরত পাঠানো যাবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। তবে বিএনপির আইনজীবীদের দাবি তাকে গ্রেফতার করার এখতিয়ার নেই ইন্টারপোলের। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতক হিসেবে মঙ্গলবার রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। অ্যালার্ট জারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বের 190টি দেশকে। তবে এই রেড অ্যালার্ট জারির ফলে তাকে গ্রেফতার কিংবা দেশে ফিরিয়ে নেওয়া যাবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। তবে ব্রিটেনের এক্সট্রাডিশন অ্যাক্ট 2003-এ সেকশন 2 এর তালিকায় বাংলাদেশের নাম থাকায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে যুক্তি প্রমাণ সহ আদালতে মামলা করে যে কাউকে তার নিজ দেশে ফিরিয়ে নিতে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে বলে জানালেন লিংকনস ল চেম্বারের আইনজীবী ব্যারিস্টার তাহমিনা কবির। বাংলাদেশকে এই দেশের সেক্রেটারি অফ স্টেটের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি রিকোয়েস্ট ভ্যালিড হয় তাহলে সেই ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট একটা নোটিশ ইস্যু করবে এবং সেটা কোর্টে পাঠানো হবে। এরপর হবে ফুল হিয়ারিং। যদি কোর্ট মনে করে যে রিকোয়েস্ট ভ্যালিড এবং সেক্রেটারি অফ স্টেট রাইট ছিল সেই জাস্ট এবং নোটিস ইস্যু করতে, তাহলে তখন কোর্ট তার ডিসিশনটা দেবে। এদিকে বিএনপিপন্থী ব্রিটিশ আইনজীবীরা বলছেন তারেক রহমানকে ইন্টারপোল গ্রেফতার করতে পারলে রেড অ্যালার্ট জারির পরপরই করে ফেলত। তারা তা করেননি কারণ সেই এখতিয়ার তাদের নেই। প্রথমত অ্যারেস্ট করবে না, যদি অ্যারেস্ট করারই হতো এতক্ষণে যে ওখানে দেওয়ার সাথে সাথেই তাকে অ্যারেস্ট করা হতো। তারেক রহমান কোথায় রয়েছেন এ খবর বাংলাদেশ হাইকমিশনের কাছে সুনির্দিষ্টভাবেই আছে। তারা গিয়ে পুলিশকে সহযোগিতা করে এতক্ষণে অ্যারেস্ট করে ফেলত। 2008 সালে প্যারোলে মুক্তি পেয়ে বাংলাদেশ থেকে লন্ডনে আসেন তারেক রহমান। এই সময় রাজনৈতিক তৎপরতা চালাতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ সরকারের দেয়া তথ্য মতেই পলাতক হিসেবে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। সময় সংবাদ, যুক্তরাজ্য। দেশে অতীতের তুলনায় বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা বাড়লেও রক্ষণাবেক্ষণ ও কারিগরি ত্রুটির কারণে এবার গ্রীষ্মের শুরুতেই লোডশেডিং এর দুর্ভোগে পড়েছে নগরবাসী। গেল সপ্তাহ থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। বিতরণ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর দাবি, চাহিদার বিপরীতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হলেও কারিগরি ত্রুটির কারণে কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়া চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করারও আশা কর্তৃপক্ষের। দেবাশিস রায়ের রিপোর্ট। গ্রীষ্মের শুরু আর লোডশেডিং এর লুকোচুরি অনেকটা ভুলতেই বসেছিল নগরবাসী। কিন্তু অন্যবারের মতো এবছর উৎপাদনের সংকট না থাকলেও রক্ষণাবেক্ষণ আর কারিগরি ত্রুটির কবলে গ্রীষ্মের শুরুতেই লোডশেডিং এর ভোগান্তি তাড়া করছে নগরবাসীকে।
এপ্রিলের শুরুতেই মৌচাক এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজে কাটা পড়ে ডিপিডিসির গুরুত্বপূর্ণ এই ভূগর্ভস্থ লাইনটি। ফলে রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার, কাঁঠালবাগান, রাজারবাগ সহ বেশ কিছু এলাকায় ইদানিং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হচ্ছে গ্রাহকদের। এতে গৃহস্থালীর কাছ থেকে শুরু করে বিদ্যুৎ নির্ভর বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়তই। যতক্ষণ ইলেকট্রিসিটি না থাকবে ততক্ষণ পুরো সার্ভিসটাই বন্ধ থাকে। তো সার্ভিস বন্ধ হয়ে গেলে তো আলটিমেটলি আমাদের ব্যবসার উপর একটা ব্যাড ইফেক্ট আসে। আমার সার্ভার চলতেছে না, আর আমি যে আইপিএস এ ব্যাকআপ দেব, আমি বিদ্যুৎ ঠিকমতো না থাকার কারণে আমার আইপিএস আমি চার্জ দিতে পারছি না। সন্ধ্যার পরেই বেশি যায় পড়াশোনা, ওই সময় বাচ্চারাকে নিয়ে পড়াতে বসতে হয়, এখানে ওই সময়টা বেশি সমস্যা হয়। রাজধানীতে বিদ্যুৎ বিতরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি, লাইন রক্ষণাবেক্ষণ আর ত্রুটি মেরামতের সাথে সাথে মূল সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়েই এমন পরিস্থিতি। যে মুহূর্তে একটা সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে তখন 50 মেগাওয়াট আমরা ওই সার্কিটের ত্রুটির কারণে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে যে সারা ঢাকা শহরেই যখন লোডশেডিং হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না। একটা জায়গায় যদি সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ না করা যায়, সেটার কমতিটা বিভিন্ন এলাকা শেয়ার করে। জেনারেশন যেটা আছে, বিদ্যুতের কিন্তু কোনো ঘাটতি নেই, ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। সেটার জন্য যে আমার লাইন বন্ধ রেখে কিছুক্ষণ কাজ করতে হয়, মেনটেন্যান্সের জন্য হয়তো আমার কোনো ট্রান্সফরমার বন্ধ করে কাজ করতে হয়, ওই ট্রান্সফরমারের আওতাভুক্ত যে সমস্ত গ্রাহক থাকে তাদেরকে ওই সাময়িকভাবে দেওয়া হচ্ছে না এবং লোডশেড করা হচ্ছে। আগের বছরের চেয়ে উৎপাদন ও চাহিদার মধ্যে ফারাক কমে এলেও বিদ্যুতের অপচয় রোধে গ্রাহকদের সচেতন হবার পরামর্শ দিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। কিছুটা স্যাক্রিফাইসও করতে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, গাইবান্ধায় অসহায় মানুষের নাম ভাঙিয়ে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দেশে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক এমন লোকের সংখ্যা 70 জনেরও বেশি। যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে উঠে এসেছে এমন তথ্য, অথচ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে তা মাত্র 2 জন। বিশ্লেষকরা বলছেন, এ পরিসংখ্যান বিবেচনা নিয়ে অর্থনীতির বিভিন্ন খাতে জরিপ চালিয়ে বিত্তশালীদের খুঁজে বের করা ও বিশাল অঙ্কের কর ফাঁকি বন্ধ করতে এগিয়ে আসা উচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-কে। সাজিদ রাজুর রিপোর্ট। গুলশান বনানী বাড়িধারা, বিলাসবহুল ভবন, অ্যাপার্টমেন্ট, শপিং মল সহ গড়ে উঠেছে নানা স্থাপনা। রাস্তায় চলছে দামি দামি গাড়ি। সেকেন্ড হোম হিসেবে দেশের বাইরেও অনেকে বাড়ি কিনেছেন বলে জনশ্রুতি আছে। তাহলে দেশে বিত্তশালী, কোটিপতি এমন লোকের সংখ্যা কত? এর সঠিক কোনো সরকারি পরিসংখ্যান নেই। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেব অনুযায়ী স্থাবরাস্থাবর সম্পদ ছাড়াও নগদ ব্যাংকে জমাকৃত অর্থ, বিভিন্ন কোম্পানিতে শেয়ার সহ মোট সম্পদের সমষ্টি অর্থাৎ নিট সম্পত্তির হিসেবে 250 কোটি টাকার সম্পদের মালিক এমন ব্যক্তি মাত্র 2 জন। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক বলছে, বাংলাদেশে 250 কোটি টাকার বেশি নিট সম্পদ আছে এমন ব্যক্তির সংখ্যা 78। দ্য ওয়েলথ রিপোর্ট 2015, দ্য গ্লোবাল পার্সপেক্টিভ অন প্রাইম প্রপার্টি অ্যান্ড ওয়েলথ নামের ওই রিপোর্টে বলা হয়, 250 কোটি টাকার বেশি নিট সম্পদের মালিক বাংলাদেশে 2004 সালে ছিল 38 জন, 2013 সালে 75 জন এবং 2012 সালে ছিল 70 জন। আর 2014 সালে এসে এই সংখ্যা বেড়ে হয় 78 জন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান বিবেচনায় নিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। খুঁজে বের করতে হবে কর ফাঁকি। এই দেশে কর দেওয়ার পাশাপাশি কর ফাঁকি দেওয়ার প্রবণতা আরো বেশি। সো এনবিআর এর খাতায় যে মাত্র 2 জন আছে, তা সেটার বাইরে যারা আছে তাদেরকে তো এনবিআর কে কত কর দিল তার ভিত্তিতে আইডেন্টিফাই করতে পারছে না। এখান থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে আসে, সেটা হচ্ছে বাংলাদেশে যারা অনেক ধন সম্পদের মালিক কিন্তু সঠিক পরিমাণে কর দিচ্ছেন না। বড় বিপণী কেন্দ্রে যে কেনাবেচা হচ্ছে, কারা কিনছে, রাস্তায় আমার যত গাড়ি চলছে, প্রায় 6 লাখ লোকের ক্রেডিট কার্ড আছে, আর অল দ্য ট্যাক্স পেয়ার্স সার্ভে করা, করদাতাদের আয়ের যে হিসাব তারা দিচ্ছে, হ্যাঁ, সেটার সাথে বাস্তবতার সাথে মিলানো। পাশাপাশি অর্থনীতির বিভিন্ন সেক্টরে জরিপ চালিয়ে করজাল বিস্তৃত করতে এগিয়ে আসতে হবে এনবিআর-কে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজনদের কাছ থেকে চিকিৎসার জন্য টাকা নেয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি নিজেকে গাইনি বিভাগের অধ্যাপক বলে পরিচয় দেন। তার আচরণ সন্দেহজনক হলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় রোগীর স্বজনেরা। তারা পরিচয় নিশ্চিত করলে উত্তেজিত জনতা রফিকুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।
রুম দেখাইছে ডাক্তারদের রুম, যে এই রুমে আমি এই রুমের ডাক্তার, আমি এই রুমে থাকি, আমি তোমার রুগী দেখাশোনা করি, টাকা পয়সা এই লাগবো, হ্যাঁ দাও, সব ব্যবস্থা আমি তাড়াতাড়ি করতেছি। বাদী কেস করবো, বাদীর ডেকে আনা হয়েছে, বাদী যদি কেস করে তাহলে কেস নিয়ে আইনি প্রক্রিয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 719টি কেন্দ্রের মধ্যে 603টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ প্রশাসনের প্রস্তুতকৃত এই তালিকা অনুযায়ী 84% ভোট কেন্দ্রই সহিংসতার ঝুঁকিতে রয়েছে। আগামী 19 এপ্রিল ঢাকায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তুলে ধরবেন সিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তফসিল ঘোষণার পরপরই কেন্দ্র তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা তুলে দেওয়া হয়েছিল পুলিশের কাছে। 28 মার্চ থেকে প্রাথমিকভাবে অনুসন্ধান হলো। 9 এপ্রিল প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর শুরু হয় ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্তের চূড়ান্ত কাজ। নগরীর 760টি কেন্দ্রের মধ্যে 591টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর জেলার 12টি কেন্দ্রের সবকটি গুরুত্বপূর্ণ। সেন্টার থেকে যা একটু দূরত্ব, একটু দূরে, যেগুলোকে ঘিঞ্জি এলাকায় যাতায়াতে অসুবিধা হয় এরকম, এবং প্রিভিয়াস অভিজ্ঞতার থেকে আমরা ওইটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিই। পুলিশের তালিকা অনুযায়ী কোতোয়ালি থানার 84টি, চকবাজার থানার 24টি, বাইজিদ বোস্তামি থানার 61টি এবং আকবর শাহ থানার 27টি কেন্দ্রের সবগুলি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো স্পেশাল একটু নজরদারি রাখা হয় এবং ওইখানে পেট্রোলটা, পিকেটটা ওই আশেপাশে রাখা হয়। এদিকে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এই শীর্ষ কর্মকর্তা মনে করেন গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হলেও সংঘাতে তেমন কোনো সংখ্যা নেই। যা যা ব্যবস্থা করার প্রয়োজন একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি যেন সকল কেন্দ্র এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা ঠিকমতো হয় এবং কোনো ধরনের গোলযোগ সৃষ্টি যেন না হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার 18,13,449 জন ভোটার, আর প্রার্থী হিসেবে রয়েছেন মেয়র পদে 12 জন, সাধারণ কাউন্সিলর পদে 212 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 61 জন। নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে অন্তত 7,500। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত বৈঠকে তিনি কথা বলেন। এ সময় সরকার পেশি শক্তির জোরে আসন্ন সিটি নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন হান্নান শাহ। নির্বাচন আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে কোনো অ্যাকশন নিতে দেখি নাই। বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে এবং ঢাকার যে আসন্ন নির্বাচন এখানেও আমরা তার কিছু কিছু আলামত দেখতে পাচ্ছি। বাংলাদেশ সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মুখপাত্র মেরি হার্ফ নির্বাচনে অংশগ্রহণকারী এবং নির্বাচন পরিচালনাকারীদের প্রতি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের সিটি নির্বাচন বিষয়ে এ বিবৃতি দেন তিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সিটি নির্বাচনে সকল পক্ষ গণতন্ত্রের চর্চা করবে। এই নির্বাচনে সহিংসতা কিংবা হুমকি স্থান পাবে না। নাগরিক অধিকার রক্ষার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন সবাইকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করছি আমরা। নিরীহ অসহায় মানুষদের নাম ভাঙিয়ে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকের ঋণ গ্রহীতার তালিকায় নিজেদের নাম দেখে অবাক হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একটি সমবায় সমিতির সভাপতি সমবায় কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থ আত্মসাৎ করেছেন। তবে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমবায় কর্তৃপক্ষ। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের স্বামীহারা রবিলা বেওয়া বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ঋণ গ্রহীতার তালিকায় যুক্ত হয়েছে তার নাম, কিন্তু ঋণ গ্রহণের বিষয়ে তিনি কিছুই জানেন না। তার মতো ওই তালিকায় নাম উঠেছে আরো 42 জনের। টাকা পয়সা গ্রহণ না করেও ঋণের তালিকায় নিজেদের নাম দেখে রীতিমতো হতভম্ব তারা।
জানিও নাই, শুনিও নাই, আমরা অফিসেও দেখি নাই, কিছুই দেখিনি। টাকাটা তুলে নিতে, তা আমি এখন কিভাবে শোধ করবো? আমার তো স্বামী নাই, এই টাকাটা আমি কি করে শোধ করবো বাবা কোন তো? আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি বাপের বাড়িতে থাকি। ব্যাংকের টাকা নোটিশ আসছে যে আপনার নামে লোন তুলে নিচ্ছে, তখন থেকে পাগলার অবস্থা খাচ্ছে না, নিচ্ছে না, এই টেনশন করেছে। আমি কি বেঁচে দেবো, এই ঋণ কি শোধ করবো? ভুক্তভোগীদের অভিযোগ, মৎস্য প্রকল্পের নামে স্থানীয় নাকাই বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সমবায় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামের অসহায় মানুষদের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। আমার নাম লেখা, অন্য লোকের ছবি দিয়ে সে টাকা উঠেছে, কিন্তু ব্যাংকে যে লোন করছে, ব্যাংকে যে অ্যাকাউন্ট করছে, সেই অ্যাকাউন্টটি হলো অন্য সিগনেচার। এই ম্যানেজার সহ এর যোগ সাজসে চক্রান্ত করে এই সিদ্দিককে এই টাকা উঠানোর সহযোগিতা করছে। এদিকে অভিযুক্ত আবু ইউসুফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে সমবায় কর্তৃপক্ষ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তারা তদন্তের জন্য আবেদন করছে, আমাদের জেলা সভাপতি ছুটিতে থাকাতে উনি আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 2013 সালে নাকাই বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন করা হয়, আর চলতি বছরের মার্চ মাসে 42 সদস্যের নামে সমবায় ব্যাংক থেকে 13,30,000 টাকা উত্তোলন করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ঝিল ও খাল দখল করে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালীরা সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন। প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষ বছরের পর বছর এখানে থাকতে বাধ্য হচ্ছেন। এদিকে খাল ও ঝিল দখল করে বসতি নির্মাণকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের। তবে এক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। আরো জানাচ্ছেন সজল দাস। রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকার মিয়ার ঝিল এটি। আবর্জনা ফেলে ঝিলটি ভরাট করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এরই মধ্যে ঝিলের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। অনেকটা ঝুঁকিপূর্ণ জেনেও তারা পরিবার পরিজন নিয়ে এখানে বসবাস করছেন, যেখানে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তারপরও কর্তৃপক্ষের নজরদারি এক্ষেত্রে খুবই সীমিত। শুধুমাত্র এখানেই নয়, রাজধানীর খিলগাঁও, কল্যাণপুর ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় এভাবে জলাধার দখল করে গড়ে উঠেছে বসতি। পুরাটা ঝিল ছিল, এই যে সব বাড়িঘর মনে করেন ঝিলের সরকারি জায়গা। এখানে এই যে মাচাং কইরা ঘর তোলা হয়েছে কয়েক বছর ধরে। যার জায়গা যেটুকু আছে ওইটুকু ছাড়াও 10 হাত বাড়ায় নিছে, মাটি ফেলায়া ভাড়া দিবার আছে। জনবল সংকটের দাবি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে, রাজধানীর জলাধার দখল করে অবৈধ যেসব ভবন গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সেখানে তো অস্বাস্থ্যকর পরিবেশের জীবনের একদিকে ঝুঁকি আছে, কিন্তু স্থাপনা ভেঙে পড়া এটা আরেক ধরনের বড় ঝুঁকি। জনবল সংকটের কারণে আমরা এতদিন অপেক্ষা করেছি, কিন্তু যেভাবে এটা ঘন ঘন ঘটছে আমি মনে করি সেখানে রাজুকের ইন্টারভেনশন দরকার আছে। তবে রাজধানীতে অবৈধ আবাসন স্থাপনের ক্ষেত্রে রাজুক সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা ও সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। রাজুক কি কখনো সরকারের কোনো প্রতিষ্ঠানে লিখেছে আমাদের লোকবলের কারণে আমরা এই জমির ব্যবসার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চাই না? কিন্তু যখনই আমরা বিল্ডিং রেগুলেট করার কথা আমরা বলি, তখনই তাদের একটি বক্তব্য লোকবল নাই। তাহলে লোকবল না থাকলে যার কারো যে প্রতিষ্ঠানের লোকবল নাই তাদের যে কোনো একটি কাজের ভিতরে নিজেদেরকে সম্পৃক্ত করা উচিত, বাকি কাজগুলি সারেন্ডার করে দেওয়া উচিত। বুধবার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার ঝিলপাড়ে পানির নিচে দেবে যায় একটি দোতলা টিন শেড বাড়ি, যেখানে প্রাণ হারান 12 জন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে সফররত পাকিস্তান। প্রতিপক্ষের সার্বিক অবস্থা বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট হিসেবে এগিয়ে রাখছেন সাকিব আল হাসান। অন্যদিকে টাইগারদের ফেভারিট মেনে ভালো খেলার প্রত্যয় পাকিস্তানের। মিরপুরে দু দলের ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। বিশ্বকাপে দারুণ পারফরমেন্স আর ঘরোয়া মাঠ বলেই পাকিস্তানের বিপক্ষে মানসিকভাবে এগিয়ে টাইগাররা। অন্যদিকে কিছুটা নড়বড়ে অবস্থায় পাকিস্তান, আর সেই সুযোগকেই কাজে লাগাতে চায় টাইগাররা। কারণ 99 বিশ্বকাপের পর গেল 16 বছরে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সেই আক্ষেপ এবার মেটাতে চায় টাইগাররা, যদিও নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারবে না মাশরাফি। আর এই ম্যাচে অভিষেক হতে পারে ওপেনার রনি তালুকদারের। তাই টাইগারদের নিয়মিত একাদশে আসবে একাধিক পরিবর্তন। অন্যদিকে বাংলাদেশকে ফেভারিট মানছে পাকিস্তানও। বিসিবি একাদশের কাছে হেরে প্রথম ওয়ানডেতে মানসিক দিক থেকে পিছিয়ে আছে তারা। দু দলের মোট 32 বারের সাক্ষাতে পাকিস্তানের 31টি ও বাংলাদেশের জয় 1টি ম্যাচে।
দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, স্টেডিয়ামের বাইরে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন? ম্যাচ নিয়ে তাদের প্রত্যাশা কি? রাকিব, হ্যাঁ ফাহমিদ, আপনি জানেন যে আজকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। তো ঠিক এখানে সোয়া 12টা নাগাদ, তার মানে 12টা 15 মিনিটে কিন্তু এখানকার গেট ওপেন করে দেওয়া হচ্ছে দর্শকদের জন্য। আমি যদি একটু আপনাকে দেখাই যে আমার পিছনে কিন্তু হাজার হাজার দর্শক লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে আজকের এই খেলা দেখার জন্য মাঠে প্রবেশ করছেন। স্টেডিয়ামের 5 নম্বর গেট থেকে আমি যদি আপনাকে একটু দেখাই যে এদিকে যদি আমি পশ্চিম দিকে দেখাই, এদিকে কিন্তু মিরপুর থানা এবং মিরপুর বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে গেছে এই যে লাইন, দীর্ঘ লাইন, হাজার হাজার দর্শক লাইনে দাঁড়িয়ে এখানে কিন্তু প্রবেশ করছেন। ঠিক একইভাবে পূর্ব দিকে কিন্তু মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিস অফিস পেরিয়ে এখানেও কিন্তু অনেক দূর লাইন চলে গিয়েছেন এবং প্রত্যেকজন দর্শক কিন্তু আজকে এখানে লাল সবুজের সাজে মাথায় পতাকা বেঁধে যার বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে বিভিন্ন টাইগারের বেশে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং একটি আনন্দঘন পরিবেশ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক এখানে আজকে খেলা উপভোগ করছেন। আপনি জানেন যে বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু অনেক ভালো পারফরমেন্স করায় দর্শকদের আগ্রহটা, দর্শকদের বাংলাদেশের কাছ থেকে চাওয়াটা অনেক বেড়ে গেছে। তা আমরা যদি দু একজনের কাছে জানতে চাই, আজকে আপনি কি মনে করছেন বাংলাদেশ আজকের খেলায় কেমন ফলাফল করবে? বাংলাদেশ আজকে খেলায় জিতবে, আজকে জিতবে, বাংলাদেশ জিতবে আজকে। ইনশাআল্লাহ ভালো পারফরম্যান্স করে বাংলাদেশকে জিতবে ইনশাআল্লাহ। কে ভালো করতে পারে আপনার মতে? সকলেই ভালো খেলবে ইনশাআল্লাহ। সাকিব, মুশফিক, তারা কিন্তু বলছিলেন যে আজকের বাংলাদেশ জিতবে, সাকিব, মুশফিক তারা কিন্তু ভালো খেলবে। তা আপনি যদি আমি একটু দেখাই যে আমার সম্মুখ ভাগ অর্থাৎ আজকের এই যে মিরপুর স্টেডিয়ামের পূর্ব পাশ যেদিকে মিরপুর 10 নম্বর রয়েছে, সেখানে কিন্তু এই যে লাইনটি, দীর্ঘ লাইনটি কিন্তু মিরপুর 10 নম্বর গোল চত্বর ছাড়িয়ে ফায়ার সার্ভিস পর্যন্ত আমি দেখেছি পৌঁছে গিয়েছে এবং কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে এখানে কিন্তু সবাই আজকের খেলা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে মাঠে প্রবেশ করছেন। ঠিক 12টা 15 মিনিটে কিন্তু আজকের গেট দুটো খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের দর্শকদের এখানে স্টেডিয়ামে ঢোকার জন্য। আপনি দেখছেন যে সবাই কিন্তু খুব সুশৃঙ্খল ভাবেই খেলা দেখতে মাঠে ঢুকছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিসিবির নিজস্ব ভলান্টিয়াররা রয়েছেন, তারা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে মাঠে ঢুকাচ্ছেন। তা আমি যদি একটু এদিক থেকে দেখাই আমার সম্মুখ ভাগে, এখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে কিন্তু তারা আজকের এই মাঠে প্রবেশ করছেন পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ খেলা দেখার জন্য। আপনি জানেন যে সর্বশেষ কিন্তু বাংলাদেশ 1999 সালে অর্থাৎ এখন থেকে 16 বছর আগে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছিল। এরপর কিন্তু বাংলাদেশ আর কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তানের বিপক্ষে। এমনকি বাংলাদেশ কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরেও কিন্তু পাকিস্তানকে আর কখনোই হারাতে পারেনি। তো দর্শকরা চাইছেন যে আজকের যে কোনো মূল্যেই বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে তারা তাদের হারানো গৌরব উজ্জ্বল আবারও ফিরে আসবেন। তা আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু হাজার হাজার দর্শক লাল সবুজের পতাকা মাথায় বেঁধে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে কিন্তু এখানে তারা মাঠে প্রবেশ করছেন বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ উপভোগ করার জন্য। তো ফাহমিদা, বুঝতেই পারছেন এখানে কিন্তু খুবই কিন্তু আসলে একটি আনন্দঘন পরিবেশ বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ ঘিরে এখানে তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ পায় না। যদিও দু একজন দর্শক বলেছেন যে তারা কিন্তু বেশি দামে টিকিট কিনেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ফাহমিদা। দর্শক, বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামের বাইরে দর্শকদের উপস্থিতি এবং তাদের প্রত্যাশা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে সহকর্মী মাহমুদ রাকিব। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম শফিকুল ইসলাম জানান, সংঘর্ষের পর গতকাল গভীর রাতে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর আনিস খানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত ও 10 জন আহত হন। দেশের বাইরের খবর।
ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনের আগে শেষ টেলিভিশন বিতর্কে বিজয়ী ঘোষণা করা হয়েছে বিরোধী প্রার্থী ও লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ডকে। যদিও এবারের বিতর্কে অংশ নেননি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিবিসি আয়োজিত এই বিতর্কে অংশ নেন ব্রিটেনের মোট 5টি বিরোধী দলের নেতারা। এরা হলেন লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড, ইউকে ইন্ডিপেন্ডেন্স দলের নেতা নাইজেল ফারাজ, স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নিকোলা, প্লেড সিমরু দলের নেতা লিয়ানুট এবং গ্রিন পার্টির নেতা নাটালি বেনেট। এ সময় ক্যামেরনকে এককভাবে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন মিলিব্যান্ড। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মিলিব্যান্ড ও নিকোলার বিতর্ক। বিতর্কে অন্যান্য বিরোধী নেতারা একজোট হয়ে অংশ নেয় বেশ চাপের মুখে পড়তে হয় মিলিব্যান্ডকে। এর আগে এ মাসের শুরুতে অপর একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বিরোধী নেতা নিক ক্লেগ সহ এই 5 নেতা। বেড়েই চলেছে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে নিহতের সংখ্যা। কিছুতেই যেন থামানো যাচ্ছে না অবৈধ অভিবাসীর এই স্রোত। একের পর এক নৌকাডুবির ঘটনার পরে আর্থিক সচ্ছলতার আশায় ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় নেমে পড়ছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত আফ্রিকার এসব অভিবাসীরা। আমি দরিদ্র ঘরের সন্তান। যে কোনো মূল্যে একটা কাজ জোগাড়ের জন্য আমাকে ইউরোপ যেতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। আমি জানি এভাবে যাওয়াটা খুবই বিপজ্জনক, তারপরেও আমাকে যেতে হবে, কারণ আফ্রিকার চেয়ে ইউরোপ অনেক উন্নত জায়গা। অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানোর সময় ইতালির কোস্টগার্ডের হাতে আটক এই যুবকের কথাতেই স্পষ্ট কেন একের পর এক দুর্ঘটনার পরও আফ্রিকার এসব যুবক ইউরোপে যাওয়ার জন্য মরিয়া। ভয়ঙ্কর সমুদ্রযাত্রার ঝুঁকিকে এরা নিয়েছেন দরিদ্রতা থেকে মুক্তির চ্যালেঞ্জ হিসেবে। নানা প্রতিকূলতার পর স্বপ্নের ইউরোপে পাড়ি জমাতে পারলেই যেন বদলে যাবে জীবন, সেই সঙ্গে দরিদ্রতা থেকে মুক্তি পাবে গোটা একটি পরিবার। আর এই ধারণার কারণেই থামানো যাচ্ছে না ইউরোপমুখী আফ্রিকার এসব অবৈধ অভিবাসীর স্রোত। গত সপ্তাহে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত হন অন্তত 450 জন। আর প্রতিদিনই কোস্টগার্ডের অভিযানে আটক হচ্ছে শত শত অবৈধ বিদেশি নাগরিক। পরিস্থিতি মোকাবেলায় তাই ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে ইতালি সরকার। যদিও সংকট মোকাবেলায় ইইউ যথাযথ ভূমিকা রাখছে না বলেও অভিযোগ সরকারের। এদিকে পরিস্থিতি অত্যন্ত খারাপ স্বীকার করে ইইউ বলছে তাদের একার পক্ষে ইউরোপমুখী অবৈধ অভিবাসীর এই স্রোত সামলানো সম্ভব নয়। আমরা জানি পরিস্থিতি অত্যন্ত কঠিন আকার ধারণ করেছে এবং দিনকে দিন এই সমস্যা আরো বাড়ছে। আমরা এরই মধ্যে অভিবাসন ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ নিয়েছি। তবে আমরা বলতে চাই আমাদের একার পক্ষে রাতারাতি এই অবৈধ অভিবাসন সমস্যা দূর করা সম্ভব নয়। সংকট সমাধানে আমাদেরকে এর শিকড়ে গিয়ে সমস্যার উৎস খুঁজে বের করতে হবে। ইতালির কোস্টগার্ড জানিয়েছে গত সপ্তাহে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 10,000 জনকে। এছাড়া এবছর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানো অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় 31,500। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির 3 মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের উপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। তাকে গ্রেফতারের সুযোগ নেই ইন্টারপোলে, দাবি বিএনপিপন্থীদের। গ্রীষ্মের শুরুতেই ঘন ঘন লোডশেডিং এ নাকাল নগরবাসী। কর্তৃপক্ষের দাবি উৎপাদনে ঘাটতি নেই, কারিগরি ত্রুটির কারণে কিছু এলাকায় বন্ধ রয়েছে সরবরাহ। দেশে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক অন্তত 78 জন। এনবিআর এর কাছে তথ্য আছে মাত্র 2 জনের। কর ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এবং আজ প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান। টাইগারদের সমর্থন দিতে মিরপুরে দর্শক সমর্থকদের ঢল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।